না বলা ভালোবাসা পর্ব 10 শেষ পর্ব। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম। দেখছি সাইমা আবার মন খারাপ। পাগলিটার কত সময় বা মন খারাপ করে থাকবে? আর তো কিছু সময়, তারপরেই বলে দেব। কত সময় একা একা বসে আছি, কিন্তু সাইমার কোনো খোঁজই নেই। কাল তো কোনো পরীক্ষা নেই, তাই হয়তো ঘুমাচ্ছে। একটু ডেকে নিয়ে আসি। রাফি, সাইমা, যে কই তুমি? বেলকনিতে? ওহো, কি করছো একা একা? তেমন কিছু না, একটু বাতাস খেতে আসলাম। তাই বাতাসও খাওয়া যায়? এই তো যায়। মন খারাপ কেন? ভাবছি। কি ভাবছ? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের যে কেউ মারা যাবে এমত অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। এইটা কিছু সময় আগে পড়লাম, পড়েই মন খারাপ। কারণ আপনি আমার উপর সন্তুষ্ট না। যদি কখনো মারা যাই? ও আচ্ছা, এইটা পড়েছ আর এইটা পড়নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন নারী সবচেয়ে উত্তম? জবাবে তিনি বললেন, ওই নারী উত্তম যে নারী তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায়, তার আনুগত্য করে যখন সে নির্দেশ দেয়, এবং তার নিজের ও সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তার বিরুদ্ধাচরণ করে না। ইমাম নাসাই হাদিসখানা বর্ণনা করেন। পড়েছি, তুমি তো আমার আনুগত্য করো, আমাকে খুশি রাখো, রাগ করলেও কথা বলো, তাহলে তুমি অবশ্যই উত্তম স্ত্রী। চলো ছাদে যাই। সত্যি? চলো। ছাদে যাওয়ার পর, সাইমা, দেখো তোমার লাগানো গাছে কত গোলাপ ফুটেছে। ফুটলেই আর কি, প্রপোজ তো পেলাম না। প্রপোজ চাই? না। রুমে চলো, সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? বললে কি আর সারপ্রাইজ থাকে? রাইসাও বলেছিল। তাই নাকি? চলো নিচে। হাত ধরে আমি আর সাইমা নিচে আসছি। ভালোই লাগছে। আজকে স্বপ্নের রানীকে নিজের করে পাবো। নিজের রুমে চলে এসেছি। হঠাৎ কারেন্ট চলে গেল। যা, কারেন্ট চলে গেল, এবার সারপ্রাইজ পাবো কি করে? তাই তো, আইপিএস অফ মনে হয়। আমি অন করে দিচ্ছি, আপনি সারপ্রাইজ নিয়ে আসেন। আমি অধীর আগ্রহে বসে আছি। ওরে পাগলি, সারপ্রাইজ নেওয়ার এত লোভ? লোভ লোভ থাকাই ভালো। আমি তো আর অন্য কারোর জিনিসে লোভ করছি না, আমার জিনিসেই। যাও। এই বলে সাইমা মুচকি হেসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে আলমারির দিকে গেলাম। এখন সেই সময় চলে এসেছে। আলমারি খুলব এমন সময় সাইমার খুব জোরে রাফি বলে চিৎকার করে উঠল। এই প্রথম আমি ওর মুখে আমার নাম শুনলাম। দ্রুত পিছন ঘুরে তাকিয়ে দেখি সাইমা মেঝেতে পড়ে আছে। আমি দ্রুত ওর কাছে গেলাম। যে দেখি আয় সেন্স নেই। কি হয়েছে বুঝতে পারছি না। আব্বু আর আম্মুকে ডাকলাম। আমার ডাক শুনে দ্রুত চলে এসেছে। আমি সাইমার মাথা আমার কোলে নিয়ে বারবার সাইমা বলে ডাকছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এর মধ্যে কারেন্ট চলে এসেছে। আইপিএসের দিকে তাকিয়ে দেখি একটা তার ছেঁড়া। কিভাবে ছিঁড়েছে বুঝছি না। তাহলে কি সাইমা ওই তারে হাত দিয়েছে? আমি আর কিছুই ভাবতে পারছি না। আব্বু আর মা সাইমার মাথায় পানি দেওয়ার কথা বলল। আমি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। ড্রাইভার কার বের করেছে। আমি সাইমাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু তার আগেই হয়তো আমার সাইমা আমাকে ছেড়ে চলে গেছে। ডাক্তার দেখেই মৃত্যু ঘোষণা করে দিয়েছে। আমি আর প্রেশার নিতে পারিনি। আমিও একসময় সেন্স হারিয়ে ফেলি। চারিদিকে কান্নার শব্দ। আমি বিছানায় শুয়ে আছি। কি হয়েছে বুঝতে পারছি না। রুম থেকে বের হয়েই দেখি বাড়িতে মানুষ ভরা। দেখেই বুকের বাম পাশে ব্যথা করে ওঠে। ঠিক সেই সময় মনে পড়ে যায় আমার সাইমার কথা। রাত 1টা বাজে। আমাকে একটা চেয়ারে বসানো হয়েছে, অনেক দূরে, যেখান থেকে শুধু সাইমার খাটিয়া দেখা যাচ্ছে। সাইমার মায়ের বাড়ির সবাই এসেছে, খুব কাঁদছে। ওর বড় বোনও এসেছে। আমার আম্মুও কান্না করছে, ভালোবাসতো তাই। আর আমি তো কাঁদছি না, আমার কান্না আসছে না। আমি তো কোনোদিন ওকে ভালোই বাসিনি। রাইসাও এসেছে ওর আব্বুর সাথে, আমার চাচাচো ভাই বোন আর মামা মামিও। এই তো সেই দিন আমি আর সাইমা মামার বাড়ি থেকে ঘুরে আসলাম। সেই দিন মাঠে কাকতারুয়া দেখে কতই না ভয় পেল। শেয়ালের ডাক শুনে আমার বুকের মধ্যে এসে শুয়ে থাকলো। আর আজ ওই অন্ধকার কবরে একা একা চলে যাবে। ওর বুঝি আজ আর ভয় করছে না? সাইমা, আমি এত স্বার্থপর কেন? দেখো, সবাই কান্না করছে আর আমি চুপচাপ বসে আছি। নাকি কষ্টে পাথর হয়ে গেছি? জানো সাইমা, সবাই বলছে যে আজকে নাকি তোমার জানাজার নামাজ পড়ানো হবে, আর আমার নাকি খাটিয়ার এক মাথা বহন করা লাগবে। আমি কি করে পারি বলো?
আমি কি পারবো এগুলো করতে? কিছু সময় আগেও তো আমার কাছে প্রপোজ আবদার করলে, তাও দিতে পারলাম না। কিন্তু জানো সাইমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাইমা, দেখো সবাই বলছে যে আমি নাকি শোকে পাথর হয়ে গেছি। বলো তো, কার শোকে? শুধু তোমার পাগলি, শুধু তোমার। আমার কানে এখনও সেই রাফি ডাক ভেসে ভেসে আসছে। আমি জানি না কিভাবে তোমাকে ওই কবরে রেখে আসব। রাত 2টো বেজে গেছে। এখন সবাই সাইমার লাশ নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছে। আমার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি আর খাটিয়া টানতে পারিনি। একসময় সাইমাকে আমার চোখের সামনে কবরের ভিতর নামিয়ে দেয়, একটা একটা করে বাঁশ তুলে দেয়, এবার মাটি দিয়ে দেয়। আমাকে নিয়ে আব্বু বাড়িতে আসলো। আমি যেন কথা বলা ভুলে গেছি। রাতের ঘুম শেষ। অবশেষে আমাকে ঘুমের ওষুধ দিল। কোনো এক সময় ঘুমিয়ে যাই। আজ 7 দিন হলো সাইমা নেই। আমি এই 7 দিনে কারোর সাথে কথা বলিনি। দুপুরে ঘুমিয়েছিলাম, আজ থেকে আর ঘুমের ওষুধ দিচ্ছে না। ভুলেই গেছিলাম সাইমা নেই। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও সাইমাকে দেখতে ওর পড়ার রুমে গেলাম। দরজা খুলতেই বুকের বাম পাশটা কেঁপে উঠল। সাইমা নেই। সাইমা নেই। আজ 7 দিন হলো সাইমা নেই। আমি তাও কেন বারবার ভুল করে ওর রুমে আসি? কেন নিজেকে বোঝাতে পারি না সাইমা আমাকে ছেড়ে চলে গেছে? আজ শুক্রবার, সাইমা মারা যাওয়ার 10 দিন। জুমার নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম। সাইমার আব্বু আম্মু কান্না করতে পেরেছে, কিন্তু আমি পারিনি। বাড়িতে আসলাম। কিছুই খেতে আর ভালো লাগে না। আগে না খেলে সাইমা এই হাদিস ওই হাদিস বলে বোঝাতো, কিন্তু এখন আর কেউ বলে না। আব্বু আর আম্মু আজ কয়েকদিন জোর করে খাওয়াই দিচ্ছে, কিন্তু সাইমা আর দেয় না। দুপুরে খাওয়া শেষ করে রুমে আসলাম। এখনও টেবিলের পাশে গোলাপ ফুলগুলো রাখা, কিন্তু শুকিয়ে গেছে। ওর জন্য কেনা চুড়ি, কানের দুল সবকিছু এখনও সেইভাবেই আলমারিতে আছে, শুধু সে নেই। সাইমার যাওয়ার পর থেকে আমাকে আর কেউ প্রতি রাতে মুখে পানি দিয়ে নামাজের জন্য ডেকে দেয় না, আর কেউ হাদিস শুনিয়ে রাগ বাঙায় না। এখন আর কেউ বলবে না আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো অভিমান করব, আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে এসে অভিমান ভাঙাবেন। আর রোজ রাতে ছাদে যাওয়ার জন্য কেউ আর আবদার করবে না। কেউ আর আমার খারাপ ব্যবহারের জন্য ডায়েরির পাতা ভরে লিখবে না। আর সাইমাকে নিয়ে মামিদের বাড়িতে যেতে পারবো না। আর সাইমা বলবে না আজকের রাতটা একটু কাছে ঘুমাতে পারি। সব ভাবতে ভাবতে চোখের পানিতে বালিশ ভিজে গেছে। এখন আর রাত জেগে কাজ করলেও কেউ ঘুমানোর কথা বলবে না। সাইমা আবার হাদিস দিয়ে কোনো কিছুই চেষ্টা করবে না। মেয়েটা আমার মন পাওয়ার জন্য কত কিছুই না করল, আর আমি বলতেও পারলাম না ভালোবাসি সাইমা, প্রচণ্ড ভালোবাসি তোকে। আমার বুকে শুধু তুই সাইমা, আমার প্রথম ভালোবাসা তুই সাইমা। মানসিকভাবে আগের থেকে অনেকটা ভালো হয়েছি। আজ অনেক দিন পর সাইমার গোলাপি ডায়েরির কথা মনে পড়ল। খুব পড়তে ইচ্ছে হচ্ছে। আর সাইমার বইগুলোও অগোছালো হয়ে পড়ে আছে, সেইগুলোও ঠিক করে রাখতে হবে। সাইমার রুমে গেলাম, সব বইগুলো গুছাচ্ছি। এই সব বইয়ে সাইমার কত স্মৃতি। সবকিছু গোছাতে যেয়ে সাইমার গোলাপি ডায়েরিটা পেলাম। আগ্রহ নিয়ে খুললাম। জানি না আরও কিছু লিখেছে কিনা। না, কিছুই লিখিনি। অভিমানী কথাগুলোই ছিল শেষ লেখা। ও কি আর জানতো এই রাফি নামের পাগলটা সাইমা নামের পাগলিটাকে সেই ভালোবাসত? ভালো না বাসলে কি আর এতবার রুমে আসতাম? সব বই গোছানো শেষ। হঠাৎ নীল রঙের কিছু একটা চোখে পড়ল। পিছনের সেই কাহিনী মনে পড়ে গেল। সেই দিন তাহলে এই ডায়েরিটা ওর হাতে ছিল, কিন্তু গোলাপিটা আমি পড়েছি। আর গোলাপি ডায়েরিকেই নীল ডায়েরি ভেবেছি। কিন্তু এই ডায়েরি এত লুকিয়ে রাখার কারণ কি? কি এমন আছে এই ডায়েরিতে? হাজারো আগ্রহ নিয়ে ডায়েরিটা নিয়ে নিজের রুমে গেলাম। বিছানায় বসেছি ডায়েরিটা পড়ার জন্য। ডায়েরিটা খুলতেই লেখা, ডায়েরিটা আমাকে ব্যক্তিগত, কেউ পড়বেন না প্লিজ। কিন্তু এখন আর ব্যক্তিগত থেকে কি লাভ? পড়ি। ডায়েরিটার নাম দিয়েছে সাইমার নীল ডায়েরি। প্রথম পেজে লেখা, আজকে আমি নতুন জীবনে পা দিলাম। প্রত্যেকটা দিন রাফির সাথে আনন্দে কাটাতে চাই। রাফি আমাকে ভালোই বাসবে। বাসর রাতেই যত উপহার পেলাম। মেয়েটা উপহার পেয়ে সত্যি অনেক খুশি হয়েছিল। হয়তো সামনের পেজে এমন লেখা আরও আছে। দ্বিতীয় পেজে লেখা, আমি কালো বলে সমাজের সবাই আমাকে কথা শোনায়, কিন্তু কোনোদিন ভাবিনি আমার স্বামী আমাকে মেনে নেবে না। ঠিকই তো লিখেছে। আমি তো মেনেই নিতে পারিনি সাইমাকে, আর এখন সাইমার বিরহে পাগল আমি। এরপর কয়েকটা পেজে লেখা, নীল মানে কষ্ট, কিন্তু কোনোদিন ভাবিনি নীল ডায়েরিটা কষ্টে ভরা হবে। ব্যালকনিতে দাঁড়ালে দূরে একটা ফ্ল্যাট দেখা যায়। ওই ফ্ল্যাটে একটা দম্পতি থাকে, একজন আরেকজনের কোলে মাথা রেখে শুয়ে থাকে। এগুলো দেখে আমার কষ্ট বুক ফেটে যায়। আজ আমারও এমন একটা স্বামী হতে পারত।
রান্না একটু খারাপ হয়েছে তাই বলে না খেয়ে চলে গেলেন। একবারও ভাবলেন না আমার কষ্ট হবে। আমিও খাইনি। বাড়িতে কাজ করি না বলে আমাকে অকর্মা বলেন, কিন্তু মা আমাকে কিছুই করতে দেয় না। আমি কি করব? এভাবে মা বকলে কি আপনার হয় না? জানেন, অনেক গল্পে পড়েছি স্বামী স্ত্রীর কাটানো সুন্দর মুহূর্তের কথা। আমারও ইচ্ছে হয়, কিন্তু ছাদে যেতে চাইলে এমন ব্যবহার করেন কেন? আমার খুব কষ্ট হয়। আপনার কি মনে হয় আমি টাকার লোভে আপনার মন জয় করার চেষ্টা করছি? জানেন, আপুকে বলেছি, আপু মিল করার কথা বলেছে, তাই আমি থেকে গেছি। আজ এইভাবে ছোট লোল বলে অপমান না করলেও পারতেন। আমার বুঝি কষ্ট হয় না? কলেজে যাওয়ার পথে প্রতিদিন একটা ছেলে মেয়েকে দেখি, সম্ভবত ওরা কাপল। আমার ওদের দেখে অনেক ভালো লাগে, কিন্তু ওদের মতো আপনি আমাকে কোনো দিন কোথায় নিয়ে যাবেন না। আপনি অনেক সুন্দর করে পাগড়ি পরেন, আমার তো সেই ভালো লাগে। আপনার পাশে একটু হাঁটতে চাইলাম, কিন্তু আপনি বললেন আপনার সাথে আমাকে মানায় না, আমি কালো তাই। এভাবে হাজারো কষ্টের কথা ডায়েরিটাতে লেখা। আর শেষের দিকের কয়েকটা, আপনার কাছে আমি এমনি এমনি ঘুমাতে চাইনি, সেই দিন খুব ভয় লাগতেছিল, আর আপনি এভাবে অপমান করলেন। বিয়ের পরে তো আমাকে কোনো দিন কাছে নিতে চাননি, কালো বলে। তাই বলে কি আমি জোর করেছি? এভাবে কষ্ট না দিলেও পারেন। আমি হয়তো আর আপনার সাথে বেশি দিন থাকতে পারবো না। এত খারাপ ব্যবহার আর সহ্য হয় না। আমি কি এতটাই খারাপ? হতে পারি কালো। আর সর্বশেষ লেখা, আজকে মনটা খুবই খারাপ। আমি আর কোনোদিন আপনার মন পাব না। আমি তো কালো আর আপনি ফর্সা, আমাদের কি আর মিল হবে? না, আপনি হয়তো অন্য কারোর। আপনি একটা কাজ করেন, একটা কাউমি মাদ্রাসার ফর্সা মেয়েকে বিয়ে করেন, আর আমাকে কাজের লোক হিসেবে রেখে দেন। আমি কোনোদিন আপনার স্ত্রীর মর্যাদা চাইব না। আর একটা কথা, যদি আমি মারা যাই তাহলে আপনি কিন্তু কষ্ট পাবেন না। আপনার কাছে আমার একটা অনুরোধ, সেটা জানি না রাখবেন কিনা। যদি আপনার মেয়ে হয় তাহলে তার নাম রাখবে ইয়াসমিন, আর যদি মেয়ে না হয়ে ছেলে হয় তাহলে তার নাম রাখবেন ইয়াসির। আমার একটা আবদার, শুধু একটা ভালোবাসি তোমার রাফি, পাগলের মতো ভালোবাসি। আর তুমি আমাকে ঘৃণা করো, সমস্যা নেই, আমি ভালোবাসি, এইটাই যথেষ্ট। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আর প্রতিনিয়ত গল্পের জন্য আমাদের ইউটিউব চ্যানেল MH তরিকুল স্টোরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরবর্তী ভালোবাসার পরাজয় গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।